দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে। আজ আলোচনা করতে চাই সংস্কার বনাম নির্বাচন সংলাপে সমাধান কিনা সেই প্রসঙ্গে। আপনারা জানেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সঙ্গে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ হয়েছে শনিবার এবং তাতে মূলত প্রাধান্য পেয়েছে নির্বাচন। আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। ব্যারিস্টার অসীম, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নূর, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আশা করছি যুক্ত হবেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি আসলে আলোচনা শুরু করব। ব্যারিস্টার অসীম, আপনাকে দিয়ে আলোচনা যেটা শুরু করতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটা প্যানেলের সঙ্গে শনিবার আরেক দফা সংলাপ হয়েছে এবং সেটি শুরু হয়েছিল আপনার দল বিএনপিকে দিয়ে, নুরুল হক নূরদের সঙ্গে হয়েছে, আর অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয়েছে। এবং সেই সংলাপ থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব খুব স্পষ্ট করে বলেছেন যে দিনক্ষণ তারিখ বলতে না পারলেও উনি এটি নিশ্চিত করেছেন তাকে প্রধান উপদেষ্টা যে নির্বাচন অনুষ্ঠান হচ্ছে সরকারের 1 নম্বর অগ্রাধিকার। এখন পর্যন্ত সরকারের যে কার্যক্রম সেটা দেখে কতখানি আশাবাদী আপনারা যে নির্বাচনে এই সরকারের 1 নম্বর অগ্রাধিকার? কারণ এই সরকারের যে ম্যান্ডেট, যাদের কারণে এই সরকার গঠিত হয়েছে, তাদের চিন্তাভাবনায় এবং প্রত্যাশায় দাবিতে রাষ্ট্র ব্যবস্থা বা সংস্কারও একটা বড় অগ্রাধিকার ছিল সম্ভবত। জি, ধন্যবাদ আপনাকে। সহ আলোচক ভিপি নূর, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা। আপনি প্রথমে যে কথাটা বললেন যে যাদের আন্দোলনে আপনার এই একটা অন্তর্বর্তী সরকার হয়েছে বা সরকারের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, তো এটা কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী নেই, এটা লিমিটেড না। এটা বাংলাদেশের 17-18 কোটি মানুষেরই কিন্তু আপনার এটা দাবি ছিল। আপনি বলতে পারেন যে সম্মিলিত এফোর্ট ছিল। আপনি যদি বলতে পারেন যে এখানে তো আওয়ামী লীগও আছে। তো আমি 17-18-র মধ্যে যে বললাম, আমরা সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীকে আমরা ইনক্লুড করি। তো সেখানে আপনার যারা আউটনাম্বার হয়ে যায় আমরা তাদেরকে ধরি না, আমরা সমগ্র গোষ্ঠীটাকেই ধরি বাংলাদেশের টোটাল জনসংখ্যা অনুযায়ী। এটা হলো একটা কথা। তাহলে আপনি যদি বলেন যে একটা অংশ শুধু ছাত্র জনতা আপনার এই আন্দোলন করে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তাহলে এই জায়গাতে একটু বিভ্রান্তি বা আপনার অন্যরা একটু দুঃখ বা কষ্ট পাবে, আমি ব্যক্তিগতভাবে পাবো। কারণ আমি 82টা মামলার আসামি হয়েছি, বাকিরা কটা মামলার আসামি হয়েছেন আমি জানি না। আমার দলের মহাসচিব 300টার মতো মামলার আসামি আছেন। 16 বছর ধরে, ঠিক আছে, 16টা বছর ধরে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশের নাগরিকরা আন্দোলন করেছে। ভিপি নূর কতবার আপনার নির্যাতিত হয়েছেন, আপনার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সেটা কি আপনার শুধু এবার হয়েছে? না, আরও বছর আগেও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদের ভিপি হবার আগেও ভিপি নূর নির্যাতিত হয়েছিলেন। কেন হয়েছিলেন? সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। আনু মোহাম্মদের কথা বলেন, শিক্ষক কর্মচারীরা বলেন, বিএনপির কথা বাদ দিলাম, তারাও কিন্তু নিগৃহীত হয়েছিল, বেধড়ক মারের শিকার হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন। বিগত 16 বছরের অপশাসন, দুর্নীতি সরকারকে একটা রাক্ষসে পরিণত করেছিল, যার কারণে যে একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি, সেটাতে আপনার স্পার্কটা করেছে এই ছাত্রছাত্রীরা করেছেন। তাদের বুকে অনেক বেশি সাহস ছিল। তারা আপনার অনেকটা বলেন যে এখানে কিন্তু ইমোশনটাও কিন্তু কাজ করে। তারা পেছনে কি হবে সামনে কি হবে এটা হয়তো চিন্তা করেনি, যার কারণে আবু সাঈদ যে রক্ত তাজা, বুকের রক্ত তাজা ঠেলে দিয়েছেন, বুকের তাজা রক্ত ঠেলে দিয়েছেন, যে একটা গুলি বর্ষণ করার পরেও আপনার পিছু হটেনি, বরং পরবর্তী বুলেটটাও নিজের বুকেই ধারণ করেছেন। কার জন্য? যে বাকিদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। সেজন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা আছে, কৃতজ্ঞতা আছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে স্যালুট জানাই। তারা যদি এটা না করতো হয়তো বা আমরা সেটা পারতাম কিনা আমি জানি না। আমি কিংবা ভিপি নূর আমরা বসে বসে আপনার জেলখানাতে কিংবা ডিবি অফিসে গারদে আমরা বসে বসে চিন্তা করতাম যে এই আন্দোলন যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা আর কখনো বেরোতে পারবো কিনা। খসরু ভাই কয়েকদিন আগে বলছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি নিজেও আপনার শঙ্কিত ছিলেন যে এবারের আন্দোলন যদি ফেল করে তাহলে আপনার ফেসিস্টের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার জেল হত্যা হয়েছে এদেশে। ঠিক সেরকমের আপনার মনে করেন আমরা অ্যাপ্রিহেনশন আমাদের মধ্যে ছিল। তাহলে অবস্থাটা কীরকম ছিল? তাহলে সঙ্গত কারণে যারা এই কাজটা করে দিয়েছেন
আপনার যেই অগ্নিস্ফুলিঙ্গটা তৈরি করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রেখে আমি বলি যে আমাদের মহাসচিব সাহেব যে কথাটা বলেছেন, এই আন্দোলনের যেই ফসলটা এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কোনো কারণে কোনো মতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। জি, কিন্তু সেজন্য উত্তরণের- অগ্রাধিকার কি, নির্বাচন না সংস্কার? আমি আপনাকে বলি, সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। আমি সবসময় বলে এসেছি, সংস্কার কিন্তু কোনোদিন একদিনে শেষ হবে না। সংস্কার পরবর্তী যে সরকারগুলো আসবে তাদেরকে সংস্কার করতে হবে, যারাই আসুক না। কারণ নতুন নতুন যখন পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু আপনার নতুন আইন করতে হয়। আইনে আজকে 5 বছরের কারাদণ্ড আছে, আপনার পরিস্থিতির কারণে পরবর্তীতে আপনার কমতেও আইন পারে বা সংশোধন বাড়তে করতে হয়, 10 বছর হতে হয়, কখনো মৃত্যুদণ্ড দিতে হয়, কিংবা আবার দেখবেন একটা সময় যে মানবাধিকার, যে বিশ্বের যে মানবাধিকার আপনার, সেখানে দেখা গেছে যে ক্যাপিটাল পানিশমেন্ট তুলে দিতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা কখন হবে? আমরা যখন আরেকটু সভ্য হব। আমি কাউকে আন্ডারমাইন করছি না। বিলেতে আমরা যখন লেখাপড়া করেছি তখন দেখা গেছে প্রতি বছর শুধু ফুটবল হলিগানদের জন্য আপনার আইন করতে হয়েছে, পাবলিক অর্ডার অ্যাক্ট চেঞ্জ করতে হয়েছে। নিত্যদিন যেই নতুন পরিবেশ নেই, নতুন পরিস্থিতি তৈরি হয়, তার জন্য নতুন আইন করতে হয়। সেটাই হচ্ছে যে তোমার আইনের সংস্কার। তার মানে At the same সংস্কারটা time শুরু সমাজ করতে হবে। থেকে অবভিয়াসলি আমরা বলছি সেটাও চলমান প্রক্রিয়া থাকবে। অ্যাট দ্য সেম টাইম সংস্কারের মধ্যে তো নির্বাচন কমিশন সংস্কারের বিষয় আছে, ভোটার তালিকার বিষয় আছে, সীমানা নির্ধারণ করবেন কি করবেন না, পুনর্নির্ধারণ হবে কি হবে না, আগের সীমানায় ফেরত যাবেন কিনা, সমস্ত কিছুই কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনার একটা অংশ। তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা যুদ্ধটা করেছি কেন? একটা নির্বাচন। আমরা নির্বাচনের জন্য, যে ভোটারবিহীন নির্বাচন কিংবা রাতের বেলা নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, বিনা ভোটে 153 জন এমপি পার্লামেন্টে যান, আমরা তো সেগুলোর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন ছিল। এগুলো তো এর তার মানে বাইরের নির্বাচনকে বিচ্ছিন্ন প্রাধান্য issue দিয়ে না। সংস্কার কার্যক্রম নিঃসন্দেহে, চলমান কারণ রাখতে আপনাকে তো হবে। একটা road জি, map দিতেই অসীম ভাই, হবে। আপনাকে একটু নির্বাচন থামাই। একটা- আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইনোসেন্ট প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকেও স্বাগত। আমরা কথা বলছি প্রিন্স ভাই, সংস্কার বনাম নির্বাচন সংলাপের সমাধান কিনা। ভিপি নূর আছেন আমাদের সঙ্গে। নূর, প্রিন্স ভাইয়ের কাছে একটা আসি, উনি মাত্র আসলেন। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমরা করতে চাই সেইটা হচ্ছে যে এই সরকারের শেখ হাসিনার পতনের 2 মাস পূর্ণ হলো গতকালকে, তাই না? আজকে 6 তারিখ, ফলে আজকে 2 মাস 1 দিন। এ পর্যন্ত 8 তারিখে সরকার গঠন, এই সরকারের 2 মাস হতে যাচ্ছে 1 দিন পরে। এই 2 মাসের সরকারকে আমরা জানি না মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় কিনা, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারকে মূল্যায়ন করার জন্য সম্ভবত খুব কম সময়ও না। আপনার মূল্যায়ন কি এখন পর্যন্ত সরকারের কার্যক্রম অগ্রাধিকার দেখে? প্রথমে আপনি যেটা বলেছেন এটা ঠিক, যে আপনার আলোচনার মধ্যেই 2 মাস একটা এই রকমের একটা সিচুয়েশনে অস্বাভাবিক গভর্নমেন্টই তো বলা চলে, যে একটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা বাংলাদেশের দীর্ঘদিন ছিল না, ব্যবস্থাও নাই, একটা বিশেষ পরিস্থিতিতে আসলে এই দিকে আমাদেরকে যেতে হয়েছে, এবং যেখানে পুরো রাষ্ট্র ব্যবস্থা গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী সরকার, একটা ফ্যাসিবাদী সরকার কার্যত রাষ্ট্র ব্যবস্থাকে একটা দানবীয় ব্যবস্থায় পরিণত করেছে, যেখানে রাষ্ট্রের মানবিক চরিত্র কিংবা মানবিক মূল্যবোধ কোনো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে যেহেতু নাই, সমাজেও তার একটা প্রভাব আছে। তো এই অবস্থায় এই সরকারকে মূল্যায়ন করার জন্য 2 মাস আসলে এটা বিবেচ্য সময় না। তবে তারপরেও এইটা যেহেতু একটা গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার, তার প্রতি যে মানুষের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটিতে গভর্নমেন্ট ফাংশন করছে না, এইটুকু বলা যায়। যে প্রত্যাশা অনুযায়ী গভর্নমেন্টের পদক্ষেপ দেখা যাচ্ছে না, স্টেপ দেখা যাচ্ছে না। যেমন ধরেন, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশ না, সারা বিশ্বের কাছেই একজন সম্মানিত ব্যক্তি। এই পর্যন্ত যে সমস্ত জীবিত ব্যক্তি আছেন যারা সারা বিশ্বে সমাদৃত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একজন। তো তার যে ব্যক্তিগত যে সম্মান, মর্যাদা, এটি কিন্তু নিঃসন্দেহে, এটি নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু সরকার প্রধান হিসেবে কিন্তু সরকারের সফলতা ব্যর্থতার দায় আলটিমেটলি তার উপরে যাবে। কিন্তু তার যে টিম রয়েছে, অন্তর্বর্তী সরকারের যে 21 সদস্য বিশিষ্ট টিম, সেইখানে আমাদের মনে হচ্ছে, যেমন ধরেন এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার পুরো 2 মাসেও কিন্তু কন্ট্রোলে আসছে না। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, আলটিমেটলি তো এটা বাংলাদেশের রপ্তানির একটা বড় খাত। তো কেন এখানে এই অবস্থা তৈরি হচ্ছে? তারপরে মাইনরিটিদের খুব ব্যাপক ধরনের প্রতিক্রিয়া। সো এটা যদি সত্যতা থাকে, সেইটারও দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। আর যদি অসত্য, বিভ্রান্তিকর তথ্য হয়ে থাকে যে শুধুমাত্র বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য কিংবা এনজিওর প্ল্যান বাস্তবায়ন করার জন্য যেখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তাহলে সেটার বিষয়ে সরকারের একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার।
আমরা দেখলাম যে ফেনী, নোয়াখালী, আপনার লক্ষ্মীপুর কিছুদিন আগেই বন্যায় প্লাবিত হলো, ভারতের উজান থেকে আসা পানি এবং পানি প্রত্যাহারের ফলে এখন নতুন করে উত্তরাঞ্চল প্লাবিত হচ্ছে। আবার নেত্রকোনা, এইদিকে শেরপুর, এই যে ভারতীয় যে উজানের ঢল, এই পানিগুলো ভারত আসলে স্বাভাবিকভাবে এই সরকারের প্রতি এখন পর্যন্ত কিন্তু বন্ধুসুলভ আচরণ দেখায় নেই, যেটা আমরা দেখেছি। যে যেখানে বাইডেনের সাথে আপনার বলা চলে রীতিনীতি কিছুটা ব্রেক করে, কারণ একেবারেই উন্নত রাষ্ট্রগুলো ছাড়া স্বাভাবিকভাবেই ইউএন কনফারেন্স চলা অবস্থায় বাইডেন কারোর সাথে মিট করে না। সেখানে ডক্টর ইউনূসের সাথে ডিনারের মতো সময় হয়, নরেন্দ্র মোদী সাইড লাইনেও একটা মিটিং করার জন্য ইউনূস সাহেবকে সময় দেয় না। তার তার অ্যাপ্রোচ তো সেই দিক থেকে এই যে বৈশ্বিক, বিশেষ করে আমাদের সবচেয়ে নিকটবর্তী দেশ ভারতের সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত খুব বেশি ভালো কোনো দিক দেখা যাচ্ছে না। দেশের মধ্যে এই যে গার্মেন্টস সেক্টর, মাইনরিটি কিংবা আরও বেশ কিছু জায়গায় অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। দ্রব্যমূল্য, আবার খুবই অবাক হলাম যে গত আপনার এই 1.5 মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, পাম অয়েলের দাম বেড়েছে 15 টাকা। সরবরাহে কিন্তু কোনো ঘাটতি নেই। 2023-24 অর্থ বছরে বাংলাদেশে 23 লাখ আপনার টন সয়াবিন আমদানি করা হয়েছে। আমাদের নিজস্ব প্রোডাকশন আছে আপনার 2,50,000 মেট্রিক টন, আর আমাদের চাহিদা হচ্ছে 22 লাখ। তাহলে তো সংকট নাই যে দামটা বেড়ে গেল। আবার ডিমের দাম, যেটা আপনার আমরা এই কিছুদিন আগেও যেটা ছিল আপনার 135 টাকা 40 টাকা, সেটা এখন 70 টাকা 80 টাকা। তাহলে এইখানে এখন আমরা সিন্ডিকেট নাই, পেশি শক্তির প্রভাব নাই, চাঁদাবাজি নাই। তাহলে কেন এখন এই যে দাম বাড়ছে, সবজির দাম, ডিমের দাম, এরকম বেসিক কিছু পণ্য? তো তার মানে বোঝা যাচ্ছে সরকার এই সমস্ত জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করতে পারছে এবং রাজনৈতিক একটা অস্থিরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির মতো একটা বড় দলের মহাসচিব কিন্তু পরিষ্কারভাবেই বলছেন যে আমরা 111-এর মতো কিংবা আরেকটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া যেন -2 না দেখি। তো এই কথাগুলো কেন আসছে? নিশ্চয়ই এগুলোর যাহা রটে তাহা কিছু হলেও ঘটে। তো সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা খুব ভালো না, একটু ধোঁয়াশার মধ্যে দিয়ে আছে। তারপরেও আমি এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই এবং তাদেরকে নিয়েই সমাধানের পথ খুঁজতে চাই। জি, নিঃসন্দেহে। রহিন হোসেন প্রিন্স, আপনি নিশ্চয়ই ভিপি নূরকে শুনছিলেন, ব্যারিস্টার নাসরুদ্দিন আহমেদ অসীমকেও হয়তো শুনেছেন। এই সরকারের সঙ্গে আপনাদের যে সংলাপ, সেই সংলাপে মূলত আপনাদের যে বাম গণতান্ত্রিক জোট, সেখান থেকে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করাটাই সম্ভবত আপনাদের তরফ থেকে প্রধানতম দাবি ছিল। আবার একই সাথে আপনারা কিছু সংস্কারের কথাও বলছেন। এইটা খানিকটা দ্বান্দ্বিক কিনা? ধরেন একদম যদি প্লেন একটা তত্ত্বাবধায়ক সরকার হতো, 3 মাস 6 মাসের ভিতরে নির্বাচন করবে, তাহলে তারা নির্বাচন কমিশন পুনর্গঠন করে করতো। কিন্তু নির্বাচন কমিশনের সংস্কারের জন্য বদরুল আলম মজুমদারের নেতৃত্বে যে কমিশন হয়েছে, সেটারই তো মেয়াদ 3 মাস, এবং সেটা অক্টোবর থেকে শুরু হলো। ধন্যবাদ আপনাকে। না, আমার মনে হয়, আমি দেখছিলাম আপনিও প্রশ্ন করলেন এবং শিরোনাম করেছেন সংস্কার বনাম নির্বাচন, সংলাপের সমাধান। আমি প্রথমে একটু এই কথাটা বলে রাখি। আসলে সমাধান যে কথাটা যদি বলে মানুষের জীবনের সমাধান, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে। এখন হচ্ছে যে এখনকার বাস্তবতায় কোন সমাধানটাকে ধরে আমরা আগাচ্ছি, এটাই তো প্রধান প্রশ্ন। এখন দেখেন, এইবার তো একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, হওয়াটাই খুবই স্বাভাবিক ছিল, আজ হোক কাল হোক, কারণ যে স্বৈরাচারী শাসক বসেছিল তার অনিবার্য বিষয় ছিল তার পতন এবং তাকে উচ্ছেদ ঘটানো। এই কিন্তু আপনি একটু দেখবেন যে আমরা যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন সংগ্রাম করছি তার বিরুদ্ধে, এই সংগ্রামে বিভিন্ন দলের বিভিন্ন দাবি টাবি এগুলো তো আছেই আমাদের। কিন্তু এইবার যারা সামনের কাতারে আসলো এবং যে জীবন যারা দিল, যারা আহত হলো, এবং হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ ছাত্রছাত্রী নামলো, সাধারণ মানুষ নামলো, পরিবার পরিজনে, তাদের একটা বড় কিছু ছিল আকাঙ্ক্ষা। খেয়াল করুন, আকাঙ্ক্ষা, তার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি? আমরা বলি আকাঙ্ক্ষাটাকে যদি সহজে বলি, একটা হচ্ছে এই যে বললেন যে আগে যে সরকারের কারণেই জটিলতা ছিল, জিনিসপত্রের দাম কমবে, আকাঙ্ক্ষার মধ্যে এটা কোনো সিন্ডিকেট থাকবে না, আকাঙ্ক্ষা যে জনজীবনের শান্তি ফিরে আসবে। তো এই ধরনের আরও অনেক আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এইটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো সব কাজ করতে পারবেন না, তার দায়িত্ব সব কাজ করা না। তাহলে অন্তত পক্ষে যেটা ওনারা প্রথমে এসেও বলেছেন যে আমাদের কাজ এটা না, আমরা একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে যার যার কাজে ফিরে যাব, এটাই কারেক্ট। তো এইবার যদি বলেন আলোচনায় আমরা যেটা বলেছি, আমরা বলেছি ওইটাই, যে আপনি এটা মনে রাখেন। কারণ আপনাকে যদি এইরকম একটা প্রত্যাশা সৃষ্টি করেন যে আমি সব সংস্কার করে চলে যাব, এটা আপনার ডিউটি না, কারণ এটা তো নির্বাচিত সরকারের কাজ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সে একটা ভালো নির্বাচন করবে। এইবার আসছি, ভালো নির্বাচন মানে অন্য যে অন্তর্বর্তীকালীন সরকার
তার সাথে একটু পার্থক্য বা আছে। তত্ত্বাবধায়ক সেটা কি? সরকার যেটা ছিল। আগে যে তত্ত্বাবধায়ক ছিল তার সাথে পার্থক্য, ওই সরকার একটা প্রচলিত যে ব্যবস্থা থাকতো তার মধ্যে 3 মাসে আগে হোমওয়ার্ক করা থাকতো, একটা ইলেকশন করতো। কিন্তু এইবার বলেছি যে নির্বাচনটা দীর্ঘদিন ধরে একেবারেই নির্বাচনে চলে গেছে। তাহলে নির্বাচন ব্যবস্থার যদি একটা ভালো সংস্কার না হয় তাহলে নির্বাচন বাংলাদেশে ভালো হবে না, এটা পরিষ্কার বক্তব্য আমাদের দিক থেকে। তাহলে 1 নম্বর কাজ হবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ ভালোভাবে করা। 2, বাংলাদেশে অনেকগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ধ্বংস হয়ে গেছে এবং এইটা মানুষই মনে করে, সত্য আর অসত্য নিয়ে আমি আলোচনা করছি না, যে রাজনৈতিক দলগুলো 53 বছর ধরে তো দেখলাম যারাই ক্ষমতা যায় আগে সব ভালো কথা বলে, কিছু কাজ করে না। সুতরাং কতগুলো কাজ তারা করে যেতে পারে কিনা আমরা সেইখানে বলেছি তারা পুরোপুরি করতে আপনারা পারবেন না, কিন্তু Startটা আপনারা রিকমেন্ডেশনগুলো করেন এবং তাহলে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু জনগণের কাছে বলতে পারবে আমি ক্ষমতা গেলে এটা করব, না করলেও ওই জনগণ তাদের বিরুদ্ধে পজিশন নেবে। তাহলে কাজটা হচ্ছে অন্যগুলো সংস্কারের রিকমেন্ডেশন আপনি রাখেন, কোনোটা পারলে শুরু করেন, নাহলে ওইদিকে বেশি না তাকিয়ে যাতে একটা ভালো নির্বাচন করা যায় তার জন্য অ্যাবসলিউট নির্বাচনী সংস্কারের কাজটাই কালকে থেকে শুরু করেন, এটাই আমাদের দাবি, এটা বলেছি। কিন্তু সেইটা যাওয়ার আগে 2-3টা কথা বলেছি, ব্যাখ্যার দরকার নেই। আপনি বলেছেন, আমরা বলেছি রাজনৈতিক দলগুলোকে যেমন আস্থায় নিতে হবে, আগে আস্থায় নিতে হবে জনগণকে, কিন্তু জিনিসপত্রের দামের ভয়াবহ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। তাহলে এইটা যদি চলতে থাকে, ঢাকা শহরে যানজট জলজট ভয়াবহ, হ্যাঁ, এখনও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এখানে মানে আর হচ্ছে আপনার জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সেখানে সংকটগুলো আছে, কে দায়ী না দেয় পরের ব্যাপারে, এগুলো তো দেখতে হবে। এগুলো না হলে তো কি বলবো, এই সরকার একটা অস্থিতিশীল পরিস্থিতি কিছুই করতে পারবে না। সুতরাং ওইগুলো দেখার সাথে এই কাজগুলো আপনারা করেন। আমি এইবারে একটু পজিটিভ কথা বলতে চাই, আমাদের সাথে যে কথাবার্তা হলো খোলা মনেই বলি, যেমন দ্রব্যমূল্যের যখন কথা বললাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজেই বললেন যে হ্যাঁ কথা তো সত্য। আমি একটু খুব বললাম, মানে মজা করেই বলছি, আমরাও সবাই একটু মজাও করলাম, উনি কারেক্টলি বলছেন যে হ্যাঁ এটা তো দাম তো কমানো এখনও গেল না, মুদ্রাস্ফীতি 1% তাতে কি হয়, মুদ্রাস্ফীতি তো আর কেউ খাবে না, কারেক্ট। তাহলে সেই জায়গায় আমরা বলেছি সিন্ডিকেট কেন এখনো ভাঙা হলো না, এইখানে তো মানে কি বলে আপনার ক্ষিপ্রতার সাথে ভূমিকা নিতে হবে। বাজারের এত দুরবস্থা থাকবে কেন, ডিম থেকে শুরু করে অন্য জায়গায় কৃষকের ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি সারের দাম বেড়ে গেছে, কীটনাশক বাড়ছে, কেন বাড়বে? আন্তর্জাতিক বাজারে অনেক জায়গায় দাম কমার পরও এখানে বাংলাদেশে কেন বাড়ছে না, মানে কমছে না, মানে এই জায়গাগুলো তাহলে আপনাকে যেমন করতে হবে। আর সংস্কারের ব্যাপারে যে কাজটা আমরা একটা কোশ্চেন করেছিলাম যে আপনারা তো আগে বলেছেন যে 3 মাস সংস্কার কমিটি কাজ করবে, তারপর আলোচনা করবে। আমরা পরিষ্কার আগেও টেলিভিশনে বলেছি, এবার সামনে বললাম যে এইটা তো কোনো ভালো সংস্কার হবে না, এটা তো এনজিও স্টাইলের সংস্কার, যে 3 মাস পরে একটা কর্মশালা করবেন, তা তো হয় না, তো অন টু অন করতে হবে। উনি কুইক যে কমেন্ট করেছে সেটাকে ওনাকে ধন্যবাদ জানাই, এটা উনি আশা করি রক্ষা উনি না সেটা কেন করবো, আমরা এই যে টিম করে দিয়েছি তারাই সংস্কার আপনাদের সাথে আলোচনা করে প্রস্তাব উত্থাপন করবে, তাহলে এটা আমি একটা পজিটিভ দেখছি। আরেকটা আমরা বলেছি কতকগুলো বিষয় আছে, কতকগুলো জায়গায় হাত দেওয়া উচিত না বলে মনে করি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভালো নির্বাচনের জন্য যতটুকু সংবিধান আমাদের বিবেচনা করা দরকার ওটুকু বিবেচনা করতে পারেন, আর বাকিটা আপনি রিকমেন্ডেশন করেন, নতুন নির্বাচিত সরকার করবে। এই জায়গায় অবশ্য সাথে সাথে উনি শুধু না, ওইখানে আরেকজন, আমি আর নাম বলতে চাই না, তিনি কুইক কমেন্ট করলেন, বলেন যে না এটা তো ঠিকই আছে, এটা ভুল বোঝাবুঝি হয়েছে, যাকে দিয়েছি তিনি হয়তো নিজে এটা বলেছেন, এটা উনার মত, আপনারা আপনাদের মত বলেন। এবং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন অন রেকর্ড, মানে আমি বলছি আমাদের সামনে উনি বলেছেন যে আপনারা আপনাদের মত দেন, উনি ওনাদের মত দিক, আমি ঐক্যমত্যের ভিত্তিতে যেটা হয় সেটা করব। সিদ্ধান্ত আমরা ধন্যবাদ জানাই যদি এটা উনি রক্ষা করে। আমি মনে করি এইটা যদি রক্ষা উনি না করেন এবং এটা দ্রুত না আগায়, দিন যত যাবে সংকট ঘনীভূত হবে। কেন আমি এই পার্টে আর 30 সেকেন্ডে বলি, মনে রাখেন অন্য সময় 3 মাসের হলে তারা তো একটা হোমওয়ার্ক করে আসে, এইবার তো একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আসছে, সুতরাং বেশি কিছু করতে হলে আরো কিন্তু সংকট তৈরি করবে। আমরা খুশি করি সংকট তৈরি না করে যথাযথ ভূমিকা দ্রুততার সাথে পালন করুন, সেটাই আমাদের একটা বিরতি নেই। কিন্তু অসীম ভাই, বিষয়টা কি এরকম যে আসলে হুট করে এই সরকার ক্ষমতায় এসেছে, নাকি নিউ ইয়র্কে যখন প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী জনাব মাহফুজকে পরিচয় করে দেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে এটা খুবই পরিকল্পিত প্ল্যান্ড একটা আন্দোলন ছিল, ফলে হুট করে কি আসলে সরকার আসলে সেটা একটা জায়গা। দ্বিতীয় জায়গায় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক সময়ে তিনি বেশ ভালো এবং আমরা যেমনটা প্রত্যাশা করি না আমাদের রাজনীতি, সেরকম কিছু মন্তব্য করেছেন। বিশেষ করে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠকে কোনোভাবেই যেন বিরাজনীতিকীকরণ, -2, মৌলবাদ, জঙ্গিবাদ এরকমের উত্থান বাংলাদেশে উনি দেখতে চান না,
বরং একটা ইনক্লুসিভ সবাইকে নিয়ে সেরকম ইয়ের কথা বলছেন। এই আশঙ্কাগুলো মির্জা ফখরুল সাহেব কেন করছেন? সেরকম কোনো লক্ষণ বা আশঙ্কা ব্যারিস্টার অসীম আপনারাও দেখছেন কিনা, সেই প্রসঙ্গে কথা শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন দর্শক। আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমরা কথা বলছি রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সংস্কার নিয়ে। বিএনপি নেতা নাসরুদ্দিন আহমেদ অসীম হাসান আমাদের সঙ্গে। অসীম ভাই, বিএনপি মহাসচিব যে বিষয়গুলো উচ্চারণ করছেন, এগুলো তাৎপর্য কি? ধরেন -2 কিংবা মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ যেন না হয়, একটা ইনক্লুসিভিটির কথা তিনি বলছেন। আমি প্রথমে আপনি যখন শুরুটা করেছিলেন, মানে মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো নিয়ে তো ধরেন আপনার অনেক তকমা ছিল যখন জোট সরকার ছিল, জোট সরকার ছিল 2001 থেকে 2006 সাল, তখন আপনার তকমা দেয়া হতো। তারপরে গত 16 বছর আমরা দেখেছি যে শিশু পর্যন্ত আপনার যে জঙ্গি আছে বলে জঙ্গি নাটক করে আপনার বিভিন্ন বাড়িতে আপনার হানা দিয়েছিল র্যাব বলেন, আপনার পুলিশ বলেন, ইন্টেলিজেন্সের অন্যান্য বাহিনী। অকাতরে গুলিবর্ষণ করেছেন, দেখা গেছে যে কোনো জঙ্গি তো পাওয়া যায়নি, নারী এবং শিশুই দেখা গেছে যে লাশ হয়ে বেরিয়ে এসছে। তো জঙ্গি তকমা দেওয়ার পেছনে একটা প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন সবসময় ছিল। আপনি যে বললেন যে এটা কি চারা দিয়ে উঠবে কিনা, একটা জিনিস দেখুন, এখন বাংলাদেশে স্বৈরাচার পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রের সম্পর্কটা কেমন? আগে ছিল সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে কখনো ছিল না। পার্শ্ববর্তী রাষ্ট্র বলতে আমি ভারতেই বলি, আপনার তারা কখনো বাংলাদেশের জনগণের সঙ্গে কখনো সম্পর্ক করতে চাননি। তারা চেয়েছেন যে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, এবং এমনকি বলতে পারি যে একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কটা করেছেন, এবং সেই ব্যক্তি যেন যুগ যুগ ধরে ক্ষমতায় থাকেন, সেভাবেই ব্যবস্থাটা চিরস্থায়ী একটা বন্দোবস্তের মতো আর কি, আপনার লর্ড ক্লাইভের চিরস্থায়ী বন্দোবস্তের মতোই একটা অবস্থা তৈরি করেছেন এদেশে। আপনি প্রথম যে কথাটা বলেছেন, তাহলে আমি আপনার এই যে জঙ্গিবাদ, মৌলবাদ, এটার মধ্যে থেকে আমি আগে একটু একটু ন্যারো করে ফেলি। যে আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ক্রিয়াশীল বলেছেন, তাহলে আমি জামাতকে বাদ দিয়ে দিই। আপনিই বলেছেন, তাহলে আমি জামাত বাদ দিয়ে আমি ধরেন জেএমবির কথা বলতে পারি, আপনার হিজবুত তাহরির বলেন বা জামায়াতুল মুজাহিদিন, আরও অনেক কিছু ছিল। দেখুন, জেএমবি সৃষ্টি হয়েছিল ভারতের ভূখণ্ডে, জেএমবি তৈরি হয়েছে ভারতের ভূখণ্ডে। আপনার বাংলাদেশে এক দিনে এক সময় 562 জায়গায় আপনার বোমা হামলা হয়েছিল। সেটার যেই কেমিক্যালগুলো আপনার ব্যবহার করা হয়েছে আরডিএক্স, সেটা ভারত থেকেই আসে। তাহলে আপনার কারা আমাদের দেশে জঙ্গিদের তৈরি করেছে, কারা প্যাট্রোনাইজ করত, এই জিনিসটা যদি আপনি হিসাব করে দেখেন, জঙ্গিবাদের উত্থান বিএনপির সময় বলা হয়েছে। আপনার বাংলা ভাইয়ের কথা বলেছেন, ঠিক আছে, আপনি বলেছেন বাংলা ভাইকে ধরেছে কে? বাংলা ভাইয়ের ফাঁসি কে দিয়েছে? 4 দলীয় জোট সরকার দিয়েছে। আওয়ামী লীগ নেতা আপনার মির্জা আজম সাহেবের বোনের জামাই আব্দুর রহমান সাহেব, ওনারও মনে করেন যে আপনার বিচার হয়েছে সে সময়। 2 জন জাজ বরিশালে আপনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এজলাসে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল সেটারও বিচার কিন্তু জোট সরকারের সময় হয়েছে। আপনি দেখুন, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, 91 থেকে 96 সালে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব ছিল না। 96 সালের পর আপনার গোপালগঞ্জে 76 কেজি ওজনের বোমা পাওয়া গেছে, প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা তার সভাস্থলে। 96 সালে না, সেটা হয়েছিল সম্ভবত 98 বা 99 সালে। উদিচির হামলা হয়েছিল 98 সালে, 18-19 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। সিনেমা হলে দুর্ঘটনা ঘটেছিল। তার মানে এটার একটা আমি কেন বলছি, এবং মানে জঙ্গিবাদের উত্থান যদি বলেন আওয়ামী লীগের 96 থেকে 2001 সাল পর্যন্ত হয়েছে। তাহলে -2 ফর্মুলার কথা আবারও কেন? না, -2 দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আপনি যেটা বলেছেন জঙ্গিবাদের কথা, মৌলবাদের কথা, তারা মাথাচাড়া দিয়ে উঠবে কিনা, আমি কিন্তু সন্দিহান যে আবার সেটা হতে পারে। আপনার বৈরী যদি মনোভাব থেকে থাকে, এবং সেটা কেন হতে পারে, কিভাবে হতে পারে, তার উদাহরণ আপনি দিয়েছেন। এখন -2 যেটা, এটাকে -2 না আরেকটু বেশি সংখ্যাটা, -2 বা আরেকটু বেশি কিনা সেটা আমরা জানি না, তবে এটা অনেকে অ্যাপ্রিহেন্ড করছেন। এটা অনেকে অ্যাপ্রিহেন্ড করছেন। একটা তো শেখ হাসিনা, উনি নেই, আর একটা বেগম জিয়া, মাইনাস এর বেশি হলে আর কারা? হ্যাঁ, আমি তো এই কথা বলি নাই যে বেগম জিয়া মাইনাস, মানে আমরা 111 এর যে -2 ফর্মুলার টার্গেট ছিলেন এই 2 জন রাজনীতিক। না, সেটা তখন ছিলেন, সেটা তখন ছিলেন। আমি একটা জিনিস বলি, সেটা তো ওনারা চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি তো সেটা হয়নি। আর
এবারের ইস্যুটা ভিন্ন রকম। এই ধরনের চেষ্টা থাকতে পারে, নতুন রাজনৈতিক দল খোলার চেষ্টা করবেন হয়তো বা অনেকে বলেছেন যে আমরা কয়েকদিনের মধ্যেই নতুন রাজনৈতিক দল খুলব, কিন্তু যারা নতুন রাজনৈতিক দল খুলবেন বলেছেন তারা দেখা গেছে নিজেদের মধ্যে, কিন্তু আমি যতটুকু জানি কাদা ছোড়াছুড়ি তাদের নিজেদের আছে। কোথাও হয়তো বা সভা করতে পারেনি, 10 মিনিটের মধ্যে সভাস্থল ত্যাগ করেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন। যারা আপনার ওই যে অন্তর্বর্তী সরকারে আছেন তারা বলছেন, মাঠের যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় তারা বিতর্কিত হয়ে গেছেন। এটা কিন্তু স্পষ্টভাবে আপনার যখন দেখবেন যে অঙ্কুরেই যখন বিনষ্ট হয় সেটা আর তখন দাঁড়ায় না। সেখান থেকে নতুন কোনো সৃষ্টি হয় না। আপনার বক্তব্য সে একদম কারণে পরিষ্কার। বলি যে -2 এগুলো আপনার হবে না এই দেশে। জি, রহিন হোসেন প্রিন্স, আপনিও কি এই খানিকটা ডিপলিটাইজেশন যেটাকে বলা হচ্ছে বা বিরাজনীতিকীকরণ, যে সংকটের কথা মির্জা ফখরুল বলেছেন এবং একই সঙ্গে উনি একটি পত্রিকায় দেওয়া ইন্টারভিউতে মূলধারার যে রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সম্মত এখন বেশিরভাগ রাজনৈতিক দল, কিন্তু তিনি বিচার চেয়েছেন, কিন্তু তিনি মনে করেন, মির্জা ফখরুল মনে করেন আওয়ামী লীগেরও রাজনীতি বা নির্বাচন করার একটা স্পেস থাকা উচিত সব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ফলে সেটা আসলে কি মিন করে? এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি তাহলে নানা রকম যে ফেসবুক কেন্দ্রিক আলোচনা, সেরকম কোন আশঙ্কা আপনারাও করেন? না, আমি 3টা পয়েন্ট তো আমি ছোট ছোট করে বলি। প্রথমে এটা খুব ছোট করে সেরে নেই। প্রথম কথা হচ্ছে, এইবারের যে বিভৎস গণহত্যাযজ্ঞটা ঘটল, এর সাথে যারা জড়িত, পেছনের যাদের নির্দেশে হলো, বিশেষ ট্রাইব্যুনালে জরুরিভাবে বিচার করা দরকার, পরিষ্কার কথা। তা আপনি এই বিচারটা দেরি করা যাবে না, যথাসময় যথাযথভাবে করতে হবে। এখন আমরা সেজন্য মামলার নামে ট্রাইব্যুনালও করা বলছি, হ্যাঁ, যেভাবে মামলার নামে হচ্ছে ট্রাইব্যুনাল, অবশ্য একটা আমরা প্রধান উপদেষ্টাকেও বলে এসেছি, ট্রাইব্যুনাল একজন বিতর্কিত ব্যক্তিকে কেন নিয়োগ দিতে হলো চিফ প্রসিকিউটর? কারণ এটা তো কারণে এটা আমাদের বুঝ, যে কারণ আমরা তো পারফেক্ট করতে চাই। এই একটা ঘটনায় দেখা যাবে এটার হইচই চলতে থাকবে, কারণ সে তো 71-এর যুদ্ধ অপরাধী ছিল। ওনাকে বলেছি যে এই ধরনের বিতর্ক করা উচিত না, কিন্তু জরুরিভাবে বিশেষ ট্রাইব্যুনালে এইটার বিচার করা উচিত। যাই হোক, যে কারণে আমি কথাটা বলছি, তাহলে ন্যাচারালি আপনি এই ধরনের বিচারের মধ্য দিয়ে যারা জড়িত, তারা তো আলটিমেটলি নির্বাচনের সুযোগগুলো পাওয়ার কোনো সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু থিওরিটিক্যাল পজিশন হচ্ছে, আপনি তো এই ধরনের একটা দলকে নিষিদ্ধ তো কথাই করে দিতে পারেন না। সেই পয়েন্টের সাথে আমরাও মনে করি, আমরা সেটা বলি না, কিন্তু আমরা বলি জরুরিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই বিচারের মধ্য দিয়ে আসলে দল টল বা তার যে পজিশন তাই হবে, কিন্তু ওই পয়েন্টটা অ্যাপ্রোচটা কারেক্ট মনে করি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি খেয়াল করেন যে এই 2007-8 সালে যে ঘটনাটা ঘটেছিল, মনে আছে? জি। আমি ওই কথার পুনরাবৃত্তি শব্দটার থেকে বাদ দিয়ে রাখি। মনে রাখতে হবে, আমাদের দেশের উপরে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি আছে, দেশের মধ্যে লুটেরা গোষ্ঠী আছে, অনেক গোষ্ঠী আছে। তারা মনে করে এই যে রাজনীতিবিদদের একটা ঝামেলা, কারণ রাজনীতিবিদরা এত সবের পরে হইলো, তার তো জবাবদিহিতা করতে হয় জনগণের কাছে, এটা মনে রাখতে হবে। যদি ভোট হয়, যদি ভোট হয় জবাবদিহিতা করতে হয়, যদি থাকে, বা সেটা না হলে অবশ্যই একটা সময় হইতে হবে, জানো, এই যে না হলে এই ধরনের অভ্যর্থন ঘটেই একটা হবে। বিরাজনীতিকরণ যদি করতে পারে, তাহলে ওই শাসক গোষ্ঠী কিন্তু কারোর না কারোর তাবেদার হয়ে থাকে। সেই পরিকল্পনা 2007-8 সালে যেটা ছিল, তারা সফল করতে পারেনি, কিন্তু ওইটা থেকে কি চলে গেছে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারবো না, কারণ আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি আছে। কারণ তারা কিন্তু চায় এই দেশের উপরে একটা দুর্বল সরকার, তাদের তাবেদার সরকার থাকুক। তাহলে নির্বাচিত এরকম সরকার হলে সে কিন্তু যতই দুর্বল হোক, অত তাবেদার হওয়া কিন্তু কঠিন। এই একটা আগের যে কোনো সময়ের তুলনায় 7-8 সালের থেকে এখন 2024 ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশটা একটা গুরুত্বপূর্ণ, সুতরাং ওইটাকে বাতিল হয়ে গেছে এমন না, এইটা একটা দিক। আর একটা হচ্ছে, এটা মনে রাখেন যে আমাদের দেশে এই যে 2-4 দিনে তো সবটা চেঞ্জ হয়ে যাবে না, রাজনীতির কালচার তো চেঞ্জ করতে পারবো না, পাল্টাপাল্টি তো একটা আছে, মুখ দেখা দেখিও বন্ধ। গতবার যেটা এই সরকার যেগুলো করে গেছে, তা সেই জায়গাতে একজন আরেকজনকে মনেই করতে পারে যে আরে আমি যখন নাই কাউকে থাকতে দেবো না আর কি। নানা ধরনের শক্তি কিন্তু এখানে আসতে পারে, বাইরের শক্তি তো থাকতেই পারে। এবং এইখানে একটা আলোচনা আসছে, আমার হঠাৎ করে মনে পড়ে গেল একটা তথ্য আপনাদের আজকে আমি ওপেন করে দেই। এই যে দেখেন কতগুলো শক্তি থাকে যারা সাম্প্রদায়িক শক্তির নামে, আমরা তো এটা চাই না, যে এই শব্দ উচ্চারণ করতে চাই না, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে ভোট হলো, জি, মোহাম্মদ সেলিমের নাম আপনারা শুনেছেন? জি, শুনেছি। সিপিএম এর নেতা, তিনি আমাকে বলেছেন, আমাদের তো এক ধরনের বন্ধুত্বের সম্পর্ক চট্টগ্রাম থেকে, বলল যে তাকে হারানোর জন্যে বাংলাদেশ থেকে এ ধরনের সাম্প্রদায়িক লোক ওইখানে ছিল, পরে তাকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে। তার মানে আপনি মনে রেখেন, খালি অন্য জায়গাতে আসে না যার যার, সুতরাং ওরাও নানা ধরনের প্রেজেন্টেশন এখানে করতে পারে, এখান থেকেও করে। কারণ এদের কিন্তু দেখবেন যে সব এই সে মুসলিম সাম্প্রদায়িক হোক আর হিন্দু সাম্প্রদায়িক হোক, আলাদা একটা রসুন, আলাদা একটা চক্র থাকে, এই জায়গায় করতে হবে। আর একটা আলোচনা তুলেছেন, আলোচনা না হলে নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ বলি, যেটা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যেটা নিউ ইয়র্কে বসে বলেছেন এই আন্দোলন সম্পর্কে, তিনি
তিনি যেটা বলেছেন এইটাও গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত বলে আমরা মনে এটা করি। পরিকল্পিত কিনা? জি, নুরুল হক নূর, এইবারের এই ছাত্র জনতার যে আন্দোলন তারা যারা করলো তারা আপনার একসময় খুবই ঘনিষ্ঠজন ছিল, আপনি এখন তাদের নানা ধরনের সমালোচনা করছেন, সরকারের সমালোচনা। কদিন আগে দেখলাম আপনি বলেছেন যে এখন যদি বন্যার জন্য তারা ত্রাণ তুলে কতজন মানুষ আসবে, তাদের নিয়ে আপনার এরকম বিশ্লেষণের কারণ কি? বা এখন আর একটা বড় বন্যা হচ্ছে শরীয়তপুরে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুরে, কিংবা উত্তরবঙ্গে যে বন্যা হলো, এবং আগের বন্যার টাকা সেটির যদিও তারা সুস্পষ্ট জবাব দিয়েছে, তারা অডিট রিপোর্ট দিয়েছে, ফলে এই বিরোধটা কেন হলো? আসলে আপনারা সবাই তো একটা ফোর্সই ছিলেন, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সেখানে। এটা বলতে গেলে প্রথমে আপনি অসীম ভাইকে যেটা বলছিলেন কিংবা রুহিন ভাই যেটা ইন্ডিকেট করেছেন নিউ ইয়র্কে স্যারের কমেন্টে, যে এটিকে আসলে মেটিকুলাসলি ডিজাইন কোনো মুভমেন্ট ছিল না। আমি যদি বলি এটা আসলে সঠিক কথা না, এটা কোনোভাবেই ডিজাইন কোনো প্রোগ্রাম ছিল না। এই আন্দোলনটা 18 সালে তো আমরা পাইওনিয়ার কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, এটা সেটেল ইস্যু ছিল। আদালতের মাধ্যমে শেখ হাসিনা শয়তানি করে সেটাকে ফিরিয়ে আনতে চেয়েছে। তখন আবার সেই দিন রাত্রেও 5ই জুন যখন রায় হয়েছে, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াটাও দেখিয়েছিল ওই আন্দোলনে আমাদের যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা, আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরের দিন দুটো প্রোগ্রাম ছিল, একটা সকালে একটা বিকেলে, দুটো প্রোগ্রামই ওখানে হয়েছে। যখন দেখেছি যে আমরা বুঝতে চেয়েছিলাম যে এখন ছাত্রদের রিয়াকশনটা কি, যখন দেখেছি যে ছাত্রদের রিয়াকশন আগের মতোই আছে, এবং আমাদের তো একটা ধারণা ছিল যে এটা একটা আন্দোলন যেখানে প্রাইভেট, পাবলিক, জাতীয় বিশ্ববিদ্যালয় থাকুক না থাকুক সব ছাত্র একাকার হয়ে বের হয়ে আসবে, এবং যখন এই ধরনের একটা আন্দোলন রাইজ হবে, শেখ হাসিনা ছাত্রলীগকে লেলিয়ে দেবে, আন্দোলনটা অন্যদিকে একটা স্ফুলিঙ্গ আকার ধারণ করবে। সেই জায়গা থেকে আন্দোলন আমরা চাইছি যে অরাজনৈতিকভাবে পরিচালিত হোক, যার ফলে আমার কিছু সহকর্মী যারা আগে আমার সাথে রাজনীতি করতো, মাঝখানে তারা রাজনীতি কেউ নিষ্ক্রিয় হয়ে গেছিল। যেমন নাহিদ আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, আবার নাহিদের বাবা বিএনপির লোকাল নেতা বাড্ডার। আবার আসিফ গত বছর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছিল, যারা মূল ফোকাসের। আরও যারা আছে অনেকে শিবিরও করতো, আবার ছাত্র অধিকার পরিষদের সাথে সংশ্লিষ্ট ছিল, এটা আমি দেখেছি। তো এই ছাত্রদের আমি চিন্তা করলাম তাহলে ওরা যেহেতু এখন সরাসরি রাজনীতিতে নাই, ওরা নেতৃত্ব দিলে এটা একটা সাধারণ ছাত্রদের ফ্লেভার থাকবে, এটা একটা কৌশলগত অবস্থান। কৌশল তারা আন্দোলনটা করলো। সেইখানে আমরা যখন দেখলাম যে আপনার 17 জুলাই রাজনৈতিক দলগুলোর গায়েবানা জানাজা ছিল, বিএনপি এবং যুগপৎ আন্দোলনকারী দলগুলোর, সেখান থেকে সরকার অনেককে গ্রেপ্তার করলো, গুলি চালালো, এবং 18 তারিখ যে সর্বদলীয় মিছিল ছিল, রুহুল কবির রিজভী সাহেবকে প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করেছে। আমি গুলি ঠেলে পল্টনেই যেতে পারি নাই, আমার চোখের সামনে দুটো মানুষের মৃত্যু আমি দেখেছি। তখন আমি বাসায় ফিরে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমি, মাওলানা শরীফ, আজিজুল হক ইসলামাবাদীর সাথে কথা বলেছি, জামাতের নেতাদের সাথে কথা বলেছি, ইসলামী আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছি, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মির্জা ফখরুল, সবার সাথে কথা বলেছি যে দেখেন আমাদের অভিজ্ঞতা আছে, এই যে গুলি চলেছে 400-500 মানুষ, এটাকে এখন এক দফার আন্দোলনে কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে আমরা জড়িত হয়ে গেছি, নিতে হবে, আপনারা সবার সাথে কথা বলেন। তার আগে ছাত্রদের সাথেও কথা বলেছি, ছাত্ররা বলেছে আপনারা রাজনৈতিক সমর্থনটা দিতে পারবেন কিনা, সব দল তারেক রহমান করবে কিনা। তারেক রহমানের সাথে আমরা আন্দোলন নিয়ে কথা বলেছি। আমরা কিন্তু রাজনৈতিকভাবে এখন যুক্ত হয়ে গেছি, কোটার দাবিতে আর আন্দোলন 19 তারিখে, জি 18 তারিখ, 18 জুলাই এই রাতে শুক্রবার দিন যে সর্বদলীয় মিছিল, তো আন্দোলন কিন্তু রাজনৈতিকভাবে শুরু হয়ে গেছে। যেই কারণেই বিএনপি সহ আমরা এই জহিরুদ্দিন মাহমুদ স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের নেতা, আমরা অনেকেই 18 তারিখে রাতেই গ্রেপ্তার হয়ে গেছি আলাপের পর, কারণ যেহেতু হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অনলাইন ডিভাইস ছিল না। জেলখানার মধ্যে থেকেও আমরা কিন্তু আন্দোলনের যারা স্টেক হোল্ডার কথা বলার চেষ্টা করেছি কিভাবে কারফিউ ব্রেক করতে হবে, এমনকি তারেক রহমানও জেলখানায় বিএনপি নেতাদের সাথে কথা বলছে আমাদের সামনে যে কারফিউ ব্রেক করতে হবে। তো এইখানে এই যে রাজনৈতিকভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটানো, আমরা অসীম ভাই বলেছে, আমরা ধরেই নিয়েছি যে এই আন্দোলনে একটা প্রচেষ্টা ছিল, যদি পতন না হয় আমাদের কারাগারে পচে মরতে হবে, বাংলাদেশ একটা অন্ধকারে পতিত হবে, কাজেই জীবন থাকার না থাকুক আন্দোলনকে সফল করতে হবে। আন্দোলন আমরা সেইভাবেই কিন্তু ছাত্রদেরকে সামনে রেখে আমরা সফল করেছি, কাজে এটা অন্য কারো মেটিকুলাসলি ডিজাইন ছিল না, আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল না। আন্দোলনের মাস্টারমাইন্ড এইখানে গণতান্ত্রিক বাম জোট, বিএনপি, জামাত, সবার যে স্যাক্রিফাইস এবং ডেডিকেশন, তাদের সম্মিলিত প্রচেষ্টা এই সরকারের পতন হয়েছে। তো এখন আপনি যেটা বলছিলেন যে এই ছাত্রদের না, আমাদের কারোর সাথে বিরোধ, এখন ওরা ছোট ভাই, এই গভর্নমেন্ট গঠনের পরে অনেকের পরামর্শ দিচ্ছি তোমরা 2টা মিনিস্ট্রি সামলাতে পারবে না, একটা মিনিস্ট্রি চালাও, আইকনিক হিসেবে সেটাকে উপস্থাপন করো, রোল মডেল করো, বিকজ মিনিস্ট্রি চালানোটা এক্সপেন্সিভ বিষয়। যেমন আসিফ নজরুল স্যার নিজেই বলেছে আমি ওভারলোডেড, 3টা মিনিস্ট্রি আমি সামলাতে পারছি না। যেই
কারণে কিন্তু আমরা পাবলিকলি বক্তব্য দিয়েছিলাম যে এই যে 21 সদস্যের উপদেষ্টা পরিষদ সরকার চালানোর জন্য এই মুহূর্তে এটা যথেষ্ট নয়। ছোট। রাজনৈতিক এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের পরামর্শে এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা দরকার। সেই ক্ষেত্রে ছাত্ররা ধরেন শুরুর দিকে আমরা একটু সমর্থন দেওয়ায় পিং পং বলের মতো যে বেশি একেবারে অতি উৎসাহী অনেক জায়গায় ভূমিকা, সিনিয়র পলিটিশিয়ানদেরকে নিয়ে একেবারে তাত্ত্বিক রেটোরিক যে সমস্ত কথাবার্তা বলছিল এগুলো তাদের সাথে যায় না। তখন আমরা বলেছিলাম বাবারা ভাইরা তোমাদের ডাকে তো তখন লক্ষ লক্ষ জনতা ঝাঁপিয়ে পড়েছিল, এখন ডাক দাও দেখো কতজন। এই যে গতকালকেই সম্ভবত জাতীয় নাগরিক কমিটি, যে ছাত্রদের যে সংগঠন, শাহবাগে একটা প্রোগ্রাম, 1 দেশের বেশি লোক হয়নি। তাহলে এই ছাত্রদের তো সমর্থনটা এখানে প্রমাণিত। আস্তে আস্তে কমছে। আপনি বন্যার ত্রাণের কথা বলছেন, মানুষের একটা সেন্টিমেন্ট ছিল এই ধরনের পরিস্থিতির পর উত্তর অঞ্চলের যে ছাত্রদের, সেটা কিছু মিসম্যানেজমেন্ট লক্ষ্য করে এখনের মানুষ কিন্তু ওই রকমের সমর্থনটা নাই। তো এখন আমরা যেটা মনে করি সরকারকে, প্রিন্স ভাই যেটা বলেছে, অসীম ভাই বলেছে, আমরা এই সরকারকে সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিকে যেতে হবে। এবং একটা কথা আমি সবার সাথে জোরালোভাবে বলতে চাই, যে প্রিন্স ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, যে নির্বাচিত সরকার সব করবে 53 বছর এটা পারে নাই। আর এই সরকার কোনো নর্মাল সরকার না যে 3 বছর ইন্টারিম সরকার। প্রিন্স ভাইয়ের সমর্থনে, আমাদের সমর্থনে, বিএনপির সমর্থনে, বাম ডান সবার সমর্থনে এসেছে। সুতরাং তাদের কিন্তু একটা শক্ত জনভিত্তি, জনসমর্থন আছে। কাজে এই যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পার্লামেন্টের মেয়াদ কমিয়ে 4 বছর আনা, এই সংস্কারগুলো এই সরকারকে করতে হবে। যদি তারা না পারে, পরবর্তী সরকার পারবে না। কাজে নির্বাচনের জন্য অস্থির হওয়াটাও বোধহয় রাজনৈতিক দলগুলোর উচিত হবে না। জি, আমরা একটা বিরতিতে চাই দর্শক। বিরতির পর আমরা আবারও ফিরবো, নিশ্চয়ই আরো অনেক কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন দর্শক। বিরতির পর স্বাগত আরেকবার। আমরা একদম শেষ সময় নুরুল হক নূর সংক্ষেপে যদি বলেন তাহলে এখন সরকারের প্রায়োরিটি কি হওয়া উচিত? আমি মনে করি এখন সরকারের সংস্কারকে প্রায়োরিটি দিতে হবে এবং এই সরকারের কাঠামোকে জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। আর আপনি আগে একটু কোশ্চেন আমি ছোটো করে বলছি যে এই তরুণদের সাথে ওইভাবে খুব বৈরিতা বা বিপরীত নয়, বরং আমরা তরুণরা একসাথেই কাজ করে আগামীতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন নেতৃত্ব তৈরি করতে চাই। কারণ 71 একটা পরিবর্তন হয়েছিল, 90 একটা পরিবর্তন হয়েছিল, সেটার ফলাফল কিন্তু দেশের মানুষ ভোগ করতে পারেনি। কাজে এই যে আমরা দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছি, এটা যেন একটা বেহাত বিপ্লবে না হয়। মানুষ তো ওই যে ইউনুসরা বলেছে যে পুরানো জঞ্জালের মধ্যে আর পড়ে থাকতে চায় না। 53 বছরে তো দেখা হয়েছে, লাস্ট 33 ইয়ার্স অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল। যেই লঙ্কায় গেছে সেই রাবণ হয়েছে। 91-এ এরশাদের পতন হয়েছে যেই সর্বদলীয় ছাত্র ঐক্যের নির্বাচনে, ডাকসু নির্বাচন, জাকসু চাকসু কোনো সরকার দেয় নেই। কারণ তারা যে ছাত্র সংগঠনগুলোকে একটা লাঠিয়াল বাহিনী হিসেবে গড়ে তুলবে, মেধাবীদের রাজনীতিতে আসার সুযোগ বন্ধ করে দিয়েছিল। কাজে এই যে সুযোগ তৈরি হয়েছে, আমরা এখন নতুন নেতৃত্ব বিকাশের জন্য আমরা একসাথে তরুণরা কাজ করতে চাই, প্রগতিশীল, দেশের বাইরের সৃজনশীল চিন্তাধারার। সেক্ষেত্রে আমরা মনে করি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি গড়ে না ওঠে, তাহলে এই দেশের কার্যত কোনো পরিবর্তন টেকসই হবে না। 111-এর সময় এই সরকারকে জাতীয় সরকারের রূপান্তরের কথা বলেন? জি, আমি মনে করি যে রাষ্ট্র পরিচালনা তো আমি না, এটা তো বাস্তব যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা, রাষ্ট্র পরিচালনা তো একটা রাজনীতি। একেবারে কিছু অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে এই রকমের সিচুয়েশনে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আমরা গতকালকে উপদেষ্টাকে বলেছি, বিএনপি, জামাত, এই সিপিবি, অন্যান্য মেজর পলিটিক্যাল এবং সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলো যারা রাজপথে গত 1.5 দশক ধরে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সাথে আলোচনা করে তাদের প্রত্যেক পার্টি থেকে আপনি রিপ্রেজেন্টেশন নেন। এখন 21 আছে, এটাকে 42 করেন, 50 করেন। এর আগে 60 সদস্য বিশিষ্ট গভর্নমেন্ট ছিল। একজনকে 3-4টা মিনিস্ট্রি দিয়ে তার ঘাড়ে বোঝা না চাপাইয়া আরও কিছু লোককে ইনক্লুড করে, যেটা ইনক্লুসিভ একটা গভর্নমেন্ট ফর্ম করে কার্যকর সংস্কার এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে, ওই যে রাজনীতিবিদদের জন্য সংখ্যা প্রকাশ না করে, যেটা বিরাজনীতিকরণ হইতে পারে, একটা কিংস পার্টি গঠন হইতে পারে, এটা যেন তৈরি না হয়, ইনক্লুসিভ ভাবে এগিয়ে যাওয়া। প্রিন্স ভাই, এই যে এই সরকারের ভেতরেও সংস্কার, সেদিন একজন কি বলে আমাদের একজন সমন্বয়কারী এসে বলেছেন যে উপদেষ্টারা অনেকে কাজে লোড নিতে পারছেন না। খুবই স্বাভাবিক, সেটা অস্বাভাবিকও না। ফলে উপদেষ্টাদেরও উপদেষ্টা কিংবা সহকারী লাগবে, সেটা তারা বলছিলেন। আমরা যারা আহত হয়েছেন অনেকের সুচিকিৎসার ব্যবস্থা করা যায়নি, আজকে তারা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে বলেছেন। ফলে এই সরকারকে যে ফর্মে নেওয়ার কথা ভিপি নূর বলছে, আপনারাও কি সেটা মনে করেন? না, আমরা ওইটা কেন আমি বলে দিই, সরকার প্রথমে যখন গঠিত হয়েছে আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করেন, আমাদের সাথে আলোচনা করে করেনি। তো যেহেতু আলোচনা করে নাই, কেউ যদি না চায়, আমি আগ বাড়ায় ওই আলোচনা করার পক্ষে না। ওনারা যদি শুনতে চায় তখন আমরা বিবেচনা করে করব যে কতটুকু সময় তিনি থাকবেন, সেই সময়ের মধ্যে কি করা দরকার, তার আগে এটা বলতে চাই না। কিন্তু আমি ছোট ছোট কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, যে কথা এখানেও শুরু হলো, জনগণ যদি আশাহত হয় তাহলে কোনো কাজ হবে না। বরঞ্চ মনে রাখতে হবে, বিরাজনীতিকরণের শক্তি দেশি বিদেশি অপশক্তির সুযোগ নেবে, যেটা আমাদের এই যে অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেইটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
এটা 1 নম্বর কথা। তাহলে সরকারকে কি করতে হবে? অন্ততপক্ষে আইন শৃঙ্খলা এবং নিত্যপণ্যের জন্য এখানে কঠোর পজিশন নিতে হবে যা যা করার। আর আমি বলবো, কালকের আলোচনার পরে দেখলাম সম্ভবত উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি তিনি তো করছেন, যে কথা বলেছেন এই জায়গাটাকে আমরা ঐক্যমত্য, কারণ আলোচনার সাথে মেলে যেটা বলেছে আগের থেকে দেখবেন একটু আমার বিবেচনায় শিফটিং, যে সংস্কার এবং নির্বাচন একই সাথে চলবে। কাজটা তো তাই, সেটি আমরা বলেছি। প্রসঙ্গক্রমে বলি, নির্বাচন ব্যবস্থার সংস্কারে কিন্তু সময় লাগবে। আমি কিন্তু বলেছি নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচন দিতে হবে। উদাহরণ দিয়ে এখানে উঠছে বলে দেখি, আমরা 1 সেকেন্ড আমরা অনেকদিন ধরে বলছি সংখ্যানুপাতিক পদ্ধতি, বিএনপি বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আলোচনা হোক, আলোচনা করে কোনটা ফ্রেমওয়ার্কে কোনটা করা যায়। তাহলে এই ধরনের অনেকগুলো বিষয় আছে, সেইটা আলোচনা এখন থেকেই ডাইরেক্ট রাজনৈতিক দলের সাথে করতে হবে, নট 31শে ডিসেম্বরের পরে। তাহলেই দেখবেন একটা বাতাবরণ তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো জনগণের আস্থার মধ্যে এসে আমরা কিছুটা হলেও আগাইতে পারবো। অসীম ভাই, দুটো প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে যে বিএনপি মহাসচিব একটা হিসাব দিয়েছিলেন 422 জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। ফলে যারা নিহত হয়েছেন তারা তো সর্বোচ্চ ত্যাগ করেছেন, কিন্তু আহতদের কোনো তালিকাকে আপনাদের মতো বড় দলের পক্ষে নিশ্চয়ই করা সম্ভব, কারণ প্রত্যেক ইউনিয়নে আপনার সংগঠন আছে। আহতদের অনেকেরই সর্বাত্মক সুচিকিৎসা হচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধের পরেও অনেককে বিদেশে পাঠানোর রেকর্ড ছিল 1971-এর মুক্তিযুদ্ধে, এবার কাউকে সেটি হয়নি। অনেকে টাকা দিতে পারছেন না। আপনি নিজে হয়তো আপনার নির্বাচন এলাকার অনেকের সঙ্গে আপনার যোগাযোগ আছে, আপনি ভালো জানেন। ফলে সেইটা নিয়ে বিএনপির ভাবনা কি এবং আপনাদের প্রায়োরিটি এখন? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের মাননীয় মহাসচিব সাহেব যখন বলেছিলেন যে সংখ্যাটা আপনি বলেছেন, সেটা আজ থেকে আরো 2 সপ্তাহ আগে আরো আপডেটেড হয়েছে নিশ্চয়ই। আমি শুধু আমার ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকায় যেখানে আমি থাকি, সেখানে গত 2 সপ্তাহে 3 জন মারা গেছেন, তারা চিকিৎসাধীন ছিলেন আহত হয়ে। তাহলে এটা কিন্তু আমি বললাম যে একটা নির্দিষ্ট জায়গার কথা, ছোট একটা জায়গার কথা বললাম। ভৌগোলিকভাবে যদি আপনি সারা বাংলাদেশের 55,000 বর্গ মাইলে যদি খোঁজ করতে যান, তাহলে সেখানে দেখবেন, আমি তো জানি যারা আমার দলের কর্মী ছিল, মানে যাদের সঙ্গে আমার ছবি আছে, যারা আমার সঙ্গে মনে করেন যে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল, আমি এখানেই বলতে পারি অন্তত আমি 47 জনকে জানি যারা আহত হয়েছেন, সরাসরি আপনার 2 চোখ হারিয়েছেন, 1 চোখ হারিয়েছেন। গতকালও আমি যখন আপনার বেরোবো বাসা থেকে, ঠিক তখনই এ ধরনের। এখন আপনি একটা জিনিস বলতে পারেন যে আমরা কি লিস্ট করছি কিনা, নিঃসন্দেহে আমাদের লিস্ট হচ্ছে। তবে কিছুটা স্লথ গতি যদি আপনি বলেন, তার কারণটা কি? মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তাদের খরচ তারা তাদের সমস্ত ব্যয় বহন করবেন, এবং আপনার সেনাবাহিনী থেকেও বলা হয়েছিল চিকিৎসা দেবেন বা যা কিছু। আমি যদি না ভুল করে থাকি, সম্ভবত আমি এই ধরনের কথা আমি শুনেছিলাম, যার কারণে সিএমএইচ, জি, সে কারণে আমি বলছি যে এরা খুব অসহায়। দেখা গেছে যে একজন বাবা তার ছেলেটাকে, আহত ছেলেটাকে নিয়ে এসছে, একজন দেখলাম যে বুলেট ইনজুরি, এখনো অনেক বুলেট রয়ে গেছে, পেলেট রয়ে গেছে এখনো, কিন্তু যে চোখ হারিয়েছে তার তো চোখের ট্রিটমেন্ট সেটা তো ব্যয়বহুল, এবং সেটা হয়তো দেশে ব্যক্তিগতভাবে হয়তো বা সম্ভব না। তাহলে মনে করেন যে সেটা তো রাষ্ট্র বলেছে যে নেবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার দলের এবং আমি মনে করি সরকারের কাছে আবেদন থাকবে যে তাদের লিস্ট এখনই করা উচিত। আপনি যদি এখন না করেন, যেমন মুক্তিযোদ্ধার সংখ্যা কত প্রকৃত, সেটা সময় না হওয়াতে আপনি 20 বছর সমাধান করতে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার অসীম, অনেক ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, অনেক ধন্যবাদ নুরুল হক নূর। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।